সম্প্রতি রাজস্থানের রাজধানী জয়পুরে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড দেশ জুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে এটি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা বলেই মনে হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। পুলিশ বলছে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। আর সেই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হয়েছেন নিহত সরকারি কর্মচারীর নিজের 23 বছর বয়সী মেয়ে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. অভিযোগ অনুযায়ী বাবার সরকারি চাকরি নিজের নামে পাওয়ার আশায় এবং প্রায় 10 কোটি রুপির সম্পত্তির মালিক হওয়ার লোভে মা নীরাজ শর্মাকে হত্যার পরিকল্পনা করেন মেয়ে আয়ুষী শর্মা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য 7 লাখ রুপির বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করা হয়। তদন্তে আরও উঠে এসেছে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন আয়ুষীর কাকাতো ভাই এবং 5 জন সুপারি কিলার। নিহত নীরাজ শর্মা জয়পুর আদালতের একজন লোয়ার ডিভিশন ক্লার্ক ছিলেন, তবে এই চাকরি তিনি শুরু থেকেই করেননি। প্রায় 1 বছর আগে তার স্বামী বিজয় কুমার শর্মা, যিনি একই আদালতে এলডিসি হিসেবে কর্মরত ছিলেন, তিনি হঠাৎ মারা যান। স্বামীর মৃত্যুর পর সরকারি নিয়ম অনুযায়ী কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট এর মাধ্যমে নীরাজ শর্মা স্বামীর চাকরিতে যোগ দেন। এরপর থেকেই তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে ওঠেন। পরিবারে ছিল 2 সন্তান, বড় মেয়ে আয়ুষী শর্মা এবং ছোট ছেলে যিনি বিশেষভাবে সক্ষম। তদন্তে জানা যায় ছোট ভাইয়ের প্রতি বাবা মায়ের বেশি যত্ন নেওয়ায় ছোটবেলা থেকেই নিজেকে কিছুটা অবহেলিত মনে করতেন আয়ুষী। আয়ুষীর ধারণা ছিল বাবার মৃত্যুর পর সরকারি চাকরিটি তারই পাওয়া উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত চাকরিটি পান তার মা। এতে তিনি মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি নাকি একাধিকবার মাকে চাকরিটি নিজের নামে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু নীরাজ শর্মা তাতে রাজি হননি, বরং তিনি মেয়েকে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজের যোগ্যতায় আরো ভালো চাকরি করার পরামর্শ দিয়েছিলেন। এদিকে বাবার রেখে যাওয়া প্রায় 10 কোটি রুপির সম্পত্তিও পুরোপুরি নীরাজ শর্মার নামে ছিল। তদন্তকারীদের দাবি, আয়ুষী বুঝতে পারেন যদি তার মা মারা যান তাহলে একদিকে সম্পত্তির মালিক হওয়ার সুযোগ তৈরি হবে, অন্যদিকে মা সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় মারা গেলে সেই চাকরিটিও সহানুভূতিশীল নিয়োগের মাধ্যমে তার নামে আসতে পারে। এই 2 লাভের হিসাব থেকেই হত্যার পরিকল্পনা শুরু হয় বলে অভিযোগ পুলিশের। তদন্তে জানা যায় আয়ুষী প্রথমে নিজের কাকা মোহন স্বরূপ এবং কাকাতো ভাই বলরাম ওরফে রবিকে পরিকল্পনায় যুক্ত করেন। তাদের লোভ দেখানো হয় সম্পত্তি হাতে এলে তার একটি বড় অংশ দেওয়া হবে। পরে এই 2 জনের মাধ্যমেই যোগাযোগ করা হয় ভাড়াটে খুনি হেমন্ত শর্মার সঙ্গে। হেমন্ত শর্মা হত্যাকাণ্ড ঘটনার জন্য 7 লাখ রুপি দাবি করেন। আয়ুষী সেই শর্তে রাজি হন। এরপর হেমন্ত আরো 4 জন সহযোগী আকাশ শর্মা, অরবিন্দ শর্মা, মোহিত শর্মা এবং রোহিত যাদবকে নিয়ে একটি দল গঠন করেন। তদন্তকারীরা জানিয়েছেন অভিযুক্তদের বেশিরভাগের বয়সী 20 থেকে 23 বছরের মধ্যে। হত্যার আগে প্রায় 1 মাস ধরে নীরাজ শর্মার দৈনন্দিন চলাফেরা পর্যবেক্ষণ করা হয়। একটি ভাড়া করা গাড়িতে করে নিয়মিত তার উপর নজরদারি চালানো হয়। কখন তিনি বাড়ি থেকে বের হন, কখন ছেলেকে স্কুলে পৌঁছে দেন, কখন অফিসে যান এবং বিকেলে কোন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরেন, সব তথ্য সংগ্রহ করা হয়। এই নজরদারি থেকেই খুনিরা বুঝতে পারে প্রতিদিন বিকেলে নীরাজ শর্মা আদালত থেকে হেঁটে বাড়ি ফেরেন। সেই অভ্যাসকেই হত্যার সবচেয়ে নিরাপদ সুযোগ হিসাবে বেছে নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী গাড়ি চাপা দিয়ে হত্যা করা যাবে, যাতে ঘটনাটি সাধারণ সড়ক দুর্ঘটনা বলেই মনে হয়। 3 জুলাই সকালে নীরাজ শর্মা প্রতিদিনের মতো বিশেষভাবে সক্ষম ছেলেকে স্কুলে পৌঁছে দেন। বাড়ি থেকে বের হওয়ার আগে মেয়ের জন্য দুপুরের খাবারও রান্না করে রেখে যান। তিনি জানতেন না যেই মেয়ের জন্য খাবার রান্না করে রেখে যাচ্ছেন সেই মেয়েই নাকি তার মৃত্যুর পরিকল্পনা করে রেখেছে। সারা রাত আদালতে দায়িত্ব পালন শেষে বিকেল প্রায় 4:45 প্রতাপনগর থানার একটি সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় অভিযুক্তদের একজন মোবাইল ফোনে তার অবস্থান
অন্যদের জানা ছিল। অপরদিকে একটি ভাড়া করা সাদা এসইউভি গাড়িতে অপেক্ষা করছিলেন অন্য সদস্যরা। সঠিক মুহূর্তে ঘন্টায় প্রায় 130 কিলোমিটার গতিতে গাড়িটি নীরাজ শর্মার দিকে ছুটে আসে এবং সজোরে ধাক্কা দেয়। আঘাতের তীব্রতায় তিনি কয়েক মিটার দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এরপর অভিযুক্তরা গাড়ি ফেলে পালিয়ে যায়। প্রথমে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসাবেই ধরা হয়েছিল। খবর পেয়ে আয়ুষী কান্নাকাটি শুরু করেন এবং আত্মীয় স্বজনদের ফোন করে মায়ের মৃত্যুর খবর জানান। কিন্তু নিহতের ভাই রাকেশ কুমার শর্মার মনে তখনই সন্দেহ জাগে। এর কারণও ছিল, তদন্তে জানা যায় ঘটনার কয়েক সপ্তাহ আগেও নীরাজ শর্মার ওপর একটি সন্দেহজনক গাড়ি তুলে দেওয়ার চেষ্টা হয়েছিল। সে সময় তিনি বিষয়টি ভাইকে জানিয়েছিলেন এবং বলেছিলেন তার মনে হয়েছে কেউ তাকে হত্যা করতে চাইছে। তখন রাকেশ কুমার শর্মা একবার আয়ুষীর বিষয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু নীরাজ শর্মা তা বিশ্বাস করতে চাননি। তার ধারণাই ছিল না নিজের মেয়ে এমন পরিকল্পনা করতে পারে। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর আগের ঘটনাটি মনে পড়ে যায় রাকেশের। তাই তিনি সরাসরি পুলিশের কাছে গিয়ে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে সন্দেহজনকভাবে এসইউভির চলাচল, নম্বর প্লেট এবং অভিযুক্তদের গতিবিধি ধরা পড়ে। পাশাপাশি মোবাইল ফোনের কল রেকর্ড, লোকেশন ডেটা এবং অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে পুরো চক্রের সন্ধান পাওয়া যায়। তদন্ত চলাকালে আরো একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে, যেখানে ঘটনার কয়েকদিন আগে আয়ুষীকে কয়েকজনের সঙ্গে বাড়ির সিঁড়িতে কালো নারকেল, কালো পুতুল ও আগুন ব্যবহার করে একটি কুসংস্কারমূলক আচার করতে দেখা যায়। বিষয়টি নিয়েও তদন্ত করছে পুলিশ, যদিও এই আচার এবং হত্যাকাণ্ডের মধ্যে সরাসরি সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তদন্তের অগ্রগতিতে পুলিশ আয়ুষী শর্মাকে গ্রেফতার করে। একই সঙ্গে গ্রেফতার করা হয় কাকা মোহন স্বরূপ, সুপারি কিলার হেমন্ত শর্মা এবং তার সহযোগীদের। তদন্তের সময় একজন অভিযুক্ত পলাতক ছিলেন বলে জানায় পুলিশ। জিজ্ঞাসাবাদে আয়ুষী তার কাকা ও কাকাতো ভাইয়ের সম্পৃক্ততার কথাও স্বীকার করেছেন বলে তদন্তকারীরা দাবি করেছেন। ভারত জুড়ে আলোচিত এই মামলার তদন্ত এখনো চলমান। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।